আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন। অরণি দরজা খুলে দেখতে পেল একজন অপরিচিত মহিলা হাতে একটা বাটি নিয়ে হাস্যজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। পরনে হালকা রঙের সুতির শাড়ি, চেহারায় অভিজাত্য রয়েছে, বয়স 40 মুখটায় কি মায়া, নিশ্চয়ই সে যৌবনে অসম্ভব রূপবতী ছিল। অরণি কিঞ্চিত বিস্মিত নজরে তাকে অবলোকন করল। সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলার নাম তনুজা, এখানকার একটা কলেজের লেকচারার। দোতলার ফ্ল্যাটে একাই থাকে সে, স্বামী সন্তান নেই তার। তনুজার নিজের পরিচয় দিতেই কোঁচকানো কপাল শিথিল হলো অরণির। সে সরে দাঁড়িয়ে তনুজাকে বলল, ভেতরে আসুন। বসার ঘরে বসার মতো ব্যবস্থা করা হয়নি এখনও, তাই অরণি তনুজাকে সোজা বেডরুমেই নিয়ে গেল। তনুজা আয়েশাকে বলল, আপু, কালই আসতে চেয়েছিলাম, অত রাতে এসেছেন, বাসা গোছাতে ব্যস্ত ছিলেন ভেবে আসা হয়নি, তাই আজ চলে এলাম। বিরক্ত করে ফেললাম কি? আয়েশা অবিলম্বে বলল। সমস্যা নেই একদমই। তনুজা হাসল সামান্য, এরপর অরণির দিকে তাকিয়ে আয়েশাকে জিজ্ঞেস করলো, কন্যা? আয়েশাও হেসে মাথা নাড়ালো। তনুজা অরণিকে জিজ্ঞেস করলো, কি নাম? সুন্দরী কন্যা? অরণি এমন সম্বোধনে লাজুক হেসে বলল, আঞ্জুমান অরণি। তনুজা প্রফুল্ল চিত্তে বলল, কি মিষ্টি। অরণি লজ্জায় মিশে যাচ্ছে। তনুজাকে তার এক দেখায় পছন্দ হয়ে গেছে। তার বাহিকতা, ড্রেসিং সেন্স, বাচনভঙ্গি, আন্তরিকতা সব কিছুই আভিজাত্যপূর্ণ। এমন একজন মানুষের থেকে কমপ্লিমেন্ট পেয়ে অরণি সত্যিই কিছুটা মিঙে যাচ্ছে, আর তা তনুজার চোখেও পড়ল। এবার সে শব্দ করেই হাসল, মার্জিত ভাব সে হাসিতেও বিরাজমান। সে হাতের বাটিটা এগিয়ে দিল অরণির দিকে। ভীষণ মিষ্টি মানুষদের জন্য সামান্য মিষ্টি এনেছি, পায়েস রেঁধেছি আপনাদের জন্য। অরণি হাতের বাটিটা আনিয়ে বলল, আমাকে তুমি করে ডাকবেন প্লিজ, আমি আপনার অনেক ছোট, আর এসবের প্রয়োজন ছিল না একদমই। তনুজা জোর গলায় বলল, অবশ্যই প্রয়োজন ছিল, এত মিষ্টি মানুষদের কাছে খালি হাতে এলে পাপ লাগতো। তনুজার রসিকতায় আয়েশা ও অরণিও হাসতে বাধ্য হলো। অরণি বড়দের মাঝে থাকতে চাইল না, কিন্তু মাকে একা ছাড়তেও তার ইচ্ছে করল না। তাই চুপচাপ একপাশে দাঁড়িয়ে তনুজাকে পর্যবেক্ষণ করল। এক সময় গিয়ে তার ভীষণ জানতে ইচ্ছে করল, এত চমৎকার মানুষটা কেন জীবনে এতখানি একা? তার কি কোনো সঙ্গী হয়নি জীবনে? সে কি কখনো ভালোবাসা পায়নি, নাকি পেয়েছে এবং হারিয়েছে? এই মানুষটারও কি কপালে মন্দ বাসা জুটেছিল? অস্বাভাবিক নয়, তার মাও তো চমৎকার একজন মানুষ, অথচ লোকটা তাকে ঠকিয়েছে। তার মানে কি রূপ, ঐশ্বর্য, মহত্ব, ব্যক্তিত্ব কোনো কিছুই পুরুষকে বাঁধতে জানে না? ভাবতেই বিষ বিষ লাগলো সব কিছু অরণির কাছে। মুখের ভেতরটা তেতো হয়ে উঠল, হাঁসফাঁস লাগতে লাগলো। সে বেরিয়ে এলো ফ্ল্যাট থেকে, ছাদের এক কোণায় গিয়ে বসলো। ছাদের অর্ধেকটাই বাগান করেছে ইফতি, বিভিন্ন ফুল গাছ লাগিয়েছে। এসবের পরিচর্যা করিম করে থাকে। তবে আজ যেহেতু ইফতি বাসায় আছে, তাই নিজেই বিকেলে চলে এসেছে ও। সব গাছে পানি দেওয়া শেষ, ভালো করে গাছগুলোর পরিদর্শন করছিল সে। আচমকা তার নজর যায় ছাদের উল্টো দিকের সিঁড়ির ওখানটায়। অরণিদের ফ্ল্যাটের উপরের অংশে আর একটা ছাদের মতো জায়গা আছে, সেজন্য এখানে সিঁড়ির ব্যবস্থা। ইফতি লক্ষ্য করল, একটা অলিভ রঙের গোল জামা পরে তৃতীয় সিঁড়িতে উঠে গালে হাত দিয়ে বসে আছে মেয়েটি। মুখখানা মলিন, এমনিতেও তাকে হাসতে দেখা যায় না, সর্বদা এভাবেই তো থাকে, তাই বিশেষ কিছু না। ইফতি ছোট্ট করে শ্বাস ফেলল। সম্পূর্ণ একদিন হয়নি এই মেয়েটাকে চেনে সে, এটুকুতেই বড় কৌতূহলী বোধ করছে ওর ব্যাপারে, অথচ এরকমটা হওয়ার কথা ছিল না। ইফতি থমকালো, আদেও কথা ছিল না। আকস্মাৎ সে আবারও টের পেল, নারী মাত্রই ছলনাময়ী। তারা দুনিয়ার যত ছলাকলা আছে সব আয়ত্তে রেখেছে। সে আর ছাদে দাঁড়ালো না, দ্রুত পায়ে প্রস্থান ঘটালো। সিঁড়িতে ওরকম জোর পদধ্বনিতে অরণি হতভম্ব হয়ে সিঁড়িঘরের দিকে তাকালো। এইমাত্র ঘটে যাওয়া ঘটনা নিয়ে সে একদমই অবগত নয়।
আমজাদ অফিস থেকে ফিরে দেখলো তার সদ্য বিয়ে করা নতুন বউ বাড়ি থেকে পালিয়েছে। ফেলে গেছে একটা চিঠি। চিঠিটা পড়ে ক্ষোভে দিশেহারা হয়ে ফেটে পড়ল আমজাদ। এমন প্রতিক্রিয়ায় সকলে অবাক হলো। তার ছোট ভাবি ফরিনা হাত থেকে চিঠিটা নিয়ে পড়া শুরু করলো। শুরুতে করা কাক্কুর সম্বোধনে হতবিহ্বল হয়ে গেল ফরিনা। একবার উত্তেজিত আমজাদের দিকে তাকিয়ে পুনরায় পড়া শুরু করলো। সম্মানিত কাক্কু, দুঃখিত। মুখে বললেও আপনার প্রতি অন্তর থেকে আমার কোনো রকমের সম্মান আসছে না। এমনিই আপনি আমার চরম অপছন্দের একজন মানুষ ছিলেন। গ্রাম পরিদর্শনে যখন এসেছিলেন তখন আমাকে দেখে যে আপনার মনে লাড্ডু ফুটেছিল তা আমি টের পেলে শরবতের মধ্যে ছাগলের নাদা মিশিয়ে দিতাম। আফসোস, আমি বুঝতে পারিনি যে আপনার পাকা গোফের তল দিয়ে এত শয়তানি। খোদার কসম, বুঝতে পারলে সেই রাতে যখন টয়লেটের জন্য বেরিয়েছিলাম রামদা দিয়ে পুরো এলাকায় একটা চক্কর কাটিয়ে আনতাম আপনাকে। আমি বহু কষ্ট করে পড়াশোনা করছিলাম। প্রতিনিয়ত বিয়ের প্রস্তাব আসত। কোচিং করাতাম, প্রাইভেট পড়াতাম। এ থেকে গ্রামে তেমন একটা উপার্জন করা সম্ভব না। তবুও যা ছিল আব্বাকে ওটুকু দিয়ে শান্ত রাখতে পারতাম মাসের শুরুর কয়েকটা দিন। শেষে এসে আব্বা আবার ঘটক ডাকত। এভাবেই চলছিল আমার দিনগুলো। তারপর একদিন হুট করেই আব্বা আমাকে বলে বসলো 3 দিন পর আমার বিয়ে। পাত্র ঠিক করে রেখেছে, শিক্ষিত উচ্চবিত্ত পরিবারের লোক। আমি রাজি হচ্ছি না দেখে আব্বা উঠতে বসতে অকথ্য গালি শুরু করলো। অবশেষে কান যখন পচে যাওয়ার উপক্রম আমি রাজি হয়ে বসি। বিয়ের রাতে জানতে পারি পাত্র আমার বাপের বয়সী, হয়তো বাপের চেয়েও বছরখানেক বড়। কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইলাম। বুদ্ধি লোপ পেল আমার। কিছু বুঝে উঠতে পারছিলাম না। আর এর মধ্যেই আমার বিয়েটা হয়ে গেল নিজের বাপের বয়সী একটা লোকের সাথে। বিদায় বেলায় আমি অবাক হতেও ভুলে গেলাম। জানতে পারলাম চড়া দামে বিক্রি করা হয়েছে আমাকে। যে বেচেছে সে আমাকে জন্ম দেওয়া বাপ, আর যে কিনেছে সে আমার কিছুক্ষণ আগে কবুল করা স্বামী। আমার দাম মাত্র 10 লক্ষ টাকা। প্রচণ্ড হাসলাম বিদায়ের সময়ে। মাকে জড়িয়ে ধরে একবার বললাম, অমানুষের সাথে সংসার করেছ কি করে এতকাল? মা মুখ লুকোলো আঁচলে। সে আদৌ জানে তো? হয়তো হ্যাঁ। গ্রামে আবার স্বামীরা মহাপাপ করলেও স্ত্রীদের মুখেও অদৃশ্য সেলোটে পাটকে পা ধরে ঝুলে থাকার অলিখিত নিয়ম আছে। মা হয়তো নিয়ম পালনেই ব্যস্ত। সে যাক, আমার সাথে কি হচ্ছে সেটুকু বুঝে উঠতে না উঠতেই আরো চমকপ্রদ কিছু ঘটেই যাচ্ছিল। আমি চমকাতে চমকাতে এমন পর্যায়ে চলে গেলাম যে কথা বলার শক্তিটাও হারিয়ে ফেললাম। আধ বয়সী বড় কাক্কু, শোনেন, এসব দুষ্টুমি করা উচিত না। এরকম দুষ্টুমি আর করবেন না। আপনার না বউ আছে ঘরে? এরপরও বাইরে এত চোখ যায় কেন? যা দুষ্টু, সবখানে এত সুরসুরি কেন? যৌবনের শুরুতেই সতীনের ঘরে ঢুকলাম। সেই ঘরে আবার আমার বয়সী আরেকটা মিষ্টি মেয়ে আছে। একটু ওকে মায়া লাগেনি আপনার? কিভাবে পারলেন এসব করতে? আমার সাথে না হয় অন্যায় হয়েছে, আমি মানছি আমার ভাগ্যের দোষ। অথচ একত্রে 3 জন নারীর সাথে আপনি যেই অন্যায়টা করলেন, এটাকে ভাগ্য মানতে আমার বড় কষ্ট হচ্ছে। আমি এখনো ভুলতে পারছি না সেই নারীটিকে, যার 23 বছরের সংসারে আমি কাটা হয়ে ঢুকেছি। আমি এখনো সেই মেয়েটির ঘৃণিত দৃষ্টি ভুলতে পারছি না, যার দুনিয়ায় এলোমেলো করা ঝড়ের অনুরূপ আমি এসেছি। অথচ আমার জানা মতে দোষ আমি করিনি।
আমার সাথেও অন্যায় হয়েছে। আপনার স্ত্রী সন্তানের থেকে শিখেছি অন্যায়ের সাথে আপোষে না আসতে। আমি এখন কি করব, কোথায় যাব জানি না। শুধু জানি যতদিন আপনার মতো জানোয়ারের সাথে সংসার করব ততদিন নিজের প্রতি ঘৃণা জন্মাতে থাকবে। আর তা আত্মঘাতে রূপ নিতে খুব বেশি সময়ও নেবে না। অথচ জান বাঁচানো ফরজ, তাই আল্লাহ আমাকে মাফ করবেন নিশ্চয়ই। নিজের জীবনের প্রতি শতভাগ ভালোবাসা আমার ছিল। আপনার মতো নিকৃষ্ট লোকের জন্য সেই ভালোবাসায় আমি সামান্য ঘাটতিও আনব না। অতএব জনাবের নিকট আকুল আবেদন, সবাই রোকসানার মতো ভালো লোক হবে না নে। এদিকে একটু বিবেচনা করে পরবর্তী শাদিতে পাত্র নির্বাচন করে বাধিত করবেন, নয়তো দেখবেন তার দিলে আমার মতো এত মায়া মোহাব্বত নাই। আপনার এক পা তো গর্তে গিয়েই আছে, সে পালানোর আগে অন্য পাও গর্তে ঢুকিয়ে এরপর ভাগবে। বুঝছেন মিয়া? উপদেশ দিচ্ছে, শোনেন, কাজে লাগবে। মেয়ের বয়সী কারো উপদেশ শুনলে ভালো ফল পাওয়া যায়। 1, কোরকুরি আর সুরসুরি দুইটাই কমান, নইলে ভরা রাস্তায় লুঙ্গি খুলে দৌড়ানো লাগবে। 2, মানুষকে মানুষ মনে করবেন, নইলে শুয়োরও আপনাকে ত্যায্য করবে, আপনার মতো কচুর পশ্চাতে লাথি মেরে দূরে সরাবে। আপনি দুর্গন্ধযুক্ত নলায় গোসল করে শান্তি পেতেই পারেন, তবে পরিষ্কার পুকুরে একবার লাফ মেরে দেখেন, সেই মজা। 3, মনের আগাছা পরিষ্কার করে ধর্মের পথে ফিরে আসেন। আজকের মতো এখানেই খতম, আবার দেখা হবে অন্য কোনো গল্পে। ইতি রূপসী রোকসানা। পুনশ্চ আবার দেখা হওয়ার কথার কথা বলেছি। কাকু, সিরিয়াসলি নিয়েন না, আপনার মুখ দেখলেই আমার বমি পাবে, পরে লোকে প্রেগনেন্ট ভাববে। এদিকে আপনার সাথে এখনো আমার কিছু মিছু হয় নাই। যদি কিছু করতে যেতেন গত রাতে, আল্লাহর ওয়াস্তে একটা কোরবানি করে ফেলতাম রে কাকু। বেঁচে গেছেন, শুকরিয়া আদায় কইরেন।